দেখো, ইয়েস্টার 1916 1916 সালের গণঅভ্যুত্থান, লেখক হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস, WBS। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হইতেছে যে ইয়েস্টার 1916 এটা কি, অর্থাৎ এই গণঅভ্যুত্থানটা আসলে কি সম্পর্কে। তো ইয়েস্টার 1916 বলতে বোঝানো হয়েছে যে 1916 সালে ইয়েস্টার সানডের সময় আয়ারল্যান্ডে ঘটে যাওয়া একটা ঐতিহাসিক বিদ্রোহ। এই বিদ্রোহের মাধ্যমে আইরিশ জাতীয়বাদীরা, তার মানে ওই আয়ারল্যান্ডের যারা আইরিশ জনগোষ্ঠী আছে তাদের কিন্তু আইরিশ জাতীয়বাদীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরে, ব্রিটিশরা যেহেতু তাদের উপর অত্যাচার করতেছে, রাজত্ব নিয়ে নিতেছে, তাদেরকে নিয়ন্ত্রণে নিতেছে, তখন আইরিশরা কি করে, জাতীয়তাবাদী বলতে কি, আয়ারল্যান্ডের যত জনগণ ছিল তারা আইরিশ, তারা সবাই মিলে কি করে, এটা বিদ্রোহ গঠন করে। এটাকে ইয়েস্টার রাইজিং নামে পরিচিত। এই ঘটনাটি 24 এপ্রিল 1916 সালে শুরু হয় এবং 6 দিন ধরে চলে। বিদ্রোহীরা ডাবলিন শহরের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নেয় এবং আয়ারল্যান্ডকে স্বাধীন ঘোষণা করে। এখানে একটা শব্দ পাইছি আমরা, বিদ্রোহী। বিদ্রোহী বলতে কি, যারা বিদ্রোহ করে। তাহলে অবশ্যই এখানে অনেকেই মারাও গেছে, বলো। হ্যাঁ। আচ্ছা, কারা মারা গেছে সেটা আমরা কবিতার ক্ষেত্রে পাবো। কিন্তু ব্রিটিশ বাহিনী বিদ্রোহীটা দমন করে এবং নেতাদেরকে পরবর্তীতে ফাঁসি দেয়। এই বিদ্রোহ ব্যর্থ হলেও এটি আইরিশ স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মোড় এনে দেয়। তো উইলিয়াম বাটলার ইয়েটস এই ঘটনার উপর ভিত্তি করে একটা বিখ্যাত কবিতা লেখেন, যার নাম দেন ইয়েস্টার 1916। এই কবিতায় তিনি দেখিয়েছেন কিভাবে সাধারণ মানুষ আত্মত্যাগের মাধ্যমে ইতিহাসে অমর হয়ে ওঠে। কোন ধরনের মানুষ? সাধারণ মানুষ। কারণ এই সাধারণ মানুষ নিয়ে কিন্তু কবি একটা, মানে প্রথম দিকে এই সাধারণ মানুষদের নিয়ে কবি বাজে মন্তব্য করতো, কিন্তু পরবর্তীতে যায় দেখে এই সাধারণ মানুষই হইতেছে কি, জীবন দেয় দেশের জন্য। তাহলে আমরা কিছুটা বুঝতে পারছি। জি ভাইয়া। এই সাধারণ মানুষ হিসেবে যারা আত্মত্যাগ করে, নিজেদের দেশপ্রেমিক যারা যারা জীবন দান করে, তাদের আমরা কয়েকজন নাম পাবো এই কবিতার ভিতরে। প্যাট্রিক পেয়ার্স, জেমস কনলি আর থমাস ম্যাকডোনাল্ড। আরো কয়েকজন থাকতে পারে, কিন্তু এই তিনটা হইতেছে গুরুত্বপূর্ণ নাম। প্যাট্রিক পেয়ার্স, জেমস কনলি, থমাস ম্যাকডোনাল্ড। মনে থাকবে তিনটা। জি ভাইয়া। তাহলে আমরা কবিতা শুরু করতে পারি। দেখো, আই হ্যাভ মিট দেন অ্যাট ক্লোজ অফ ডে। তাদের সাথে আমার দেখা হয় দিনের শেষে। কামিং উইথ ভিভিড ফেসেস, সেই বর্ণিল মুখে তারা ছিল। ফ্রম কাউন্টার ও ডেস্ক অ্যামাং দে, কাউন্টার বা পত্রিকার দপ্তর থেকে 18th সেঞ্চুরি হাউস, যেটা ছিল 18 শতকের পুরনো বাড়ি থেকে এসেছে তারা। আই হ্যাভ পাস্ট উইথ, তাহলে দেখো এখানে তারা শব্দটা কাদেরকে বোঝানো হইতেছে, কিছুটা আন্দাজ করো তো, বলতে পারবা? ওই যে যারা অলস সাধারণ মানুষ যারা আছে ওইখানে, তাদেরকে বোঝানো হয়েছে, মনে থাকবে। হুম। জি। তাহলে দেখো, এই যে এখানে বলা হইতেছে আই হ্যাভ মিট দ্যাম মানে কি, তাদেরকে বোঝানো হইতেছে। এখানে দ্যাম বলতে তাদেরকে বোঝানো হইতেছে কারা, এটা হলো বিদ্রোহীদের কথা বলা হয়েছে, অর্থাৎ সাধারণ মানুষ পরবর্তীতে যারা বিদ্রোহ ঘোষণা করে তাদেরকে বলা হইতেছে। আবার বলতেছে এট এট ক্লোজ অফ ডে, দিনের শেষে বলতে কি, বিদ্রোহের একদম শেষের দিকে। তার মানে কবি বলতেছে তাদের সাথে আমার দেখা হয় দিনের শেষে, মানে বিদ্রোহীদের সাথে দেখা হয় কি, বিদ্রোহের একদমের শেষের দিকে। কামিং উইথ ভিভিড ফেস, সেই বর্ণিল মানে কি, মুখ একদম জড়ো হওয়া, একদম শুকনো। ফ্রম কাউন্টার অফ ডেস্ক অ্যামাং গ্রে, কাউন্টার বা পত্রিকার দপ্তর থেকে, অর্থাৎ কোনো কিছুর একটা কেন্দ্র, আমরা কাউন্টার বলতে পারি কোনো একটা কেন্দ্র, বা ডেস্ক টেবিল বা খবরের কাগজের একটা দপ্তর। আচ্ছা, 18th সেঞ্চুরি হাউসেস, যেটা ছিল 18 শতকের পুরনো বাড়ির থেকে এসেছে তারা। তার মানে কি, 18th সেঞ্চুরি হাউস মানে কি, 18 শতকের ঘর, অর্থাৎ 18 শতকের চিন্তাধারাকে বোঝানো হয়েছে এখানে। 18 শতকে মানুষের যে চিন্তা ভাবনা করতো সেটাকে বোঝানো হয়েছে। কবি বলতেছে আই হ্যাভ পাস্ট উইথ, আমি কি করি, তাদের পাশ কাটিয়ে যাই কিভাবে, উইথ এ নোট অফ দ্য হেড, মাথা কিছুটা কি ঝুঁকিয়ে নিচের দিকে, অর পোলাইট মিনিংলেস ওয়ার্ড, বা আউড়ে গেছি, অর্থাৎ তাদের সাথে আমি কোনো কথা বলি না, আউড়ে গেছি কিছু অর্থহীন ভদ্র শোভিত বাক্য, অর হ্যাভ লিঙ্গ্রেট এ হোয়াইল অ্যান্ড সেইড, কিংবা পথে থেমে মামুলি কিছু কথা বলছি তাদের সাথে। মামুলি বলতে কি, যেটা না বললেই চলে, তাদের সাথে দেখা হয়েছে,
কথা না বললেই চলে, তো ওই রকম কিছু জাস্ট কেমন আছো, হাই হ্যালো, এরকম জাতীয় কোনো কিছু বলে পাশ কেটেই দিয়েছি। তার মানে এইটুকু দ্বারা কি বুঝলা? কবিতার বক্তা শুরুতেই বর্ণনা করে কবির চোখে বিদ্রোহের শেষে তিনি কিছু সাধারণ মানুষকে দেখেন যারা ইয়েস্টার বিদ্রোহে শহীদ আইরিশ বিদ্রোহী হিসেবে চিহ্নিত করেছেন। তাদের মুখে কখনো অভ্যন্তরীণ আলোড়ন বা তীব্র কোনো আবেগের আভাস পাওয়া যেত, কিন্তু বক্তা প্রথমে তাদের দেখতেন কেবল সাধারণ মানুষ বা দৈনন্দিন জীবনের প্রেক্ষাপটে। কিরকম? কবি বলতেছে যে যারা যে এই যে বিদ্রোহ করলো তাদেরকে কবি প্রথম দিকে সাধারণ মানুষ হিসেবে দেখতো। যেমন দোকান বা অফিসে, যেমন কবি যদি যাতায়াত করতো দোকানে বা অফিসের শেষে দেখতো সন্ধ্যাবেলায় কি মানুষ দাঁড়ায় আছে, বসে আছে, এই সাধারণ, তাদের কোনো কাজকর্ম নাই, এটা দেখতো। কিন্তু পরবর্তীতে দেখলো কি তারাই কি করলো? বিদ্রোহ ঘোষণা করছে। তারা যখন ডাবলিন শহরের রাস্তায় বক্তার মুখোমুখি হইতো তখন বক্তা তাদের সাথে শিখি শুধু ভদ্রতার খাতিরে হালকা মাথা নোয়াতেন এবং কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের সাথে আনুষ্ঠানিক কথাবার্তা বলতো। ক্লিয়ার? জি ভাই। অ্যান্ড অ্যান্ড দো বিফোর আই হ্যাড ডান, আমি ভাবি মনে পড়ে তাদের আমি বলেছি আমি অফ এ মকিং টেল অর এ গায়েব, কিছু বিদ্রুপ আর কৌতূহলপূর্ণ গল্প। গায়েব মানে উপহাস করা বা যেটা বলা। টু প্লিজ এ কম্পেনিয়ন, সাথীদের আনন্দিত করতে, অ্যারাউন্ড দ্য ফায়ার অ্যাট দ্য ক্লাব, ক্লাবের আড্ডায় মেতে উঠতাম মাঝে মাঝেই। যখন এখানে এখানে বলা হচ্ছে কি যে অ্যারাউন্ড অ্যারাউন্ড দ্য ফায়ার এট দ্য ক্লাব, ক্লাবের আড্ডায় মেতে উঠতাম মাঝে মাঝে। কিভাবে? যখন উনুনের পাশে মানে চুলার পাশে, বিং সার্টেন দ্যাট দে অ্যান্ড আই, আমি নিশ্চিত ছিলাম আমি এবং তারা, বাট লিভড হোয়ার মটলি ইজ ওয়ান, সামান্য কিছু সময়ের জন্যই কেবল বেঁচে আছি। অল চেঞ্জ আটারলি, সব আজ পাল্টে গেছে, সব পরিবর্তন হয়ে গেছে। এ টেরিবল বিউটি ইজ বর্ন, অবশেষে এক ভয়ঙ্কর সৌন্দর্যের জন্ম হয়েছে। একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোটেশন, খুব গুরুত্বপূর্ণ একটা কোটেশন, যে কোটেশনটা প্রত্যেকটা ব্রডকাস্টিং ক্ষেত্রে লাগে। অল চেঞ্জ আটারলি, এ টেরিবল বিউটি ইজ বর্ন। তার মানে কি, যারা অলস ছিল পরবর্তীতে তাদের জীবন তারা কি করছে? বিদ্রোহ ঘোষণা করছে। তাহলে আগের যা কিছু আছে সবকিছুই কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। তাদের যে সাহস হয়েছে, এই সাহসের ফলে কি হয়েছে? একটা ভয়ঙ্কর কিছু তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে এখানে কি বুঝলাম? যখন বক্তা তাদের সঙ্গে মানে ওই যে অলসদের সঙ্গে কথা বলতেন তখন মনে মনে ভেবে নিতেন কিভাবে পরে নিজের কোনো বন্ধুর সঙ্গে অভিজাত ক্লাবে গিয়া তাদেরকে নিয়ে সে হাসি ঠাট্টা করবে। তার মানে কি, কবি বলতেছে এই যে সাধারণ মানুষ এখন আড্ডায় অলসের ভাবে বসে আছে, তাদেরকে নিয়ে আমি কি করব? তাদের বিষয়টা নিয়ে আমি আমার অভিজাত কোনো বন্ধুর সাথে ক্লাবে বসে তাদেরকে নিয়ে ঠাট্টা করব। তার মনে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু চলতো না, কারণ কবি ভাবতো এই মানুষগুলো কেবল সাধারণ তুচ্ছ জীবন যাপন করছে। কিন্তু এখন সবকিছু সম্পূর্ণভাবে বদলে গেছে। এমন এক ঘটে গেছে যা একদিকে ছিল ধ্বংসাত্মক, তবে অন্যদিকে এনে দিয়েছে কি এক পরিবর্তনের সূচনা, যেটাকে বলা হয় ভয়ঙ্কর সৌন্দর্য। তাহলে এখানে ভয়ঙ্কর সৌন্দর্য বলতে কি বোঝানো হয়েছে? এখানে ভয়ঙ্কর সৌন্দর্যের অর্থ হলো বিদ্রোহীটি একদিকে ভয়ঙ্কর কারণ এখানে মৃত্যু রক্তপাত আছে, অন্যদিকে সুন্দর কারণ কি তাদের ভিতরে একটা সাহস জাগ্রত হয়েছে। ক্লিয়ার? জি ভাইয়া। দ্যাট উইমেন্স ডেইস ওয়ার স্পেন্ড, সেই মহিলার দিনগুলো বৃথায় হারিয়ে গেছে। এখানে উইমেন্স দ্বারা কনস্ট্যান্ট মার্কি উইককে বোঝানো হয়েছে। নাম কি? কনস্ট্যান্ট মার্কি কনস্ট্যান্ট উইক। মার্কি উইক। আমরা নামগুলো সবগুলোই পাবো এখানে, নিচে সামারি যখন পড়বো তখন পাবো। কিন্তু এখানে উইমেন, তাহলে প্রথম উইমেন কে? কনস্ট্যান্ট মার্কি উইক। তো বলা হইতেছে যে এই মহিলার দিনগুলো বৃথায় হারিয়ে গেছে। ইন ইন ইগনোরেন্ট গুডউইল, যত সব অজ্ঞ প্রতিজ্ঞার মাঝে। গুডউইল মানে কি? সুনাম খ্যাতি। হার নাইটস ইন আর্গুমেন্ট, যে মহিলা সারা রাত ভ্রান্ত সব তর্কে করত কি সময় পার করত। আনটিল হার ভয়েস গ্রিউ শিল, যতক্ষণ না তার কণ্ঠ কি হতো? তিক্ততায় রূপ নিত বা চিৎকার করত। হোয়াট ভয়েস মোর সুইট দ্যান হার, তার কণ্ঠস্বরে এমন মধুর কি ছিল? হোয়েন ইয়াং অ্যান্ড বিউটিফুল, যখন সে যুবতী বা সুন্দরী ছিল। শি রুড টু হেরিয়ার্স, যখন সে কিশোরী কুকুরের পিছনে করেছে ধাওয়া। দিস ম্যান হ্যাড কিপড এ স্কুল, ওই লোক যিনি গড়িয়েছিল একটা স্কুল। তাহলে এখানে আরেকজন মানুষকে বোঝানো হয়েছে। দিস ম্যান দ্বারা কে?
প্যাট্রিক পিয়ার্স। প্যাট্রিক পিয়ার্স তিনিও কিন্তু একজন বিদ্রোহী ছিলেন এই আইরিশ বিদ্রোহের মধ্যে। অ্যান্ড রোড আওয়ার উইংড হর্স তিনি ছিলেন আমাদের কাব্য সারথি। দিস আদার হিজ হেল্পার অ্যান্ড ফ্রেন্ড আরেকজন ছিল তার সাহায্যকারী বা সাথী, তার নাম হইতেছে টমাস ম্যাকডোনাক। ওয়াজ কামিং ইন টু হিজ ফোর্স সে ছিল তার শক্তিতে বলিয়ান। হি মাইট হ্যাভ অন ফেম ইন দ্য ইন্ড জীবনের শেষ সময়ে হয়তো সে কোনো খ্যাতি কুড়াতো। সো সেন্সিটিভ হিজ নেচার সিমড তার হৃদয় ছিল সুতীক্ষ্ণ চেতনার বাসা। সো ডেয়ারিং অ্যান্ড সুইট হিজ থট খুবই দুঃসাহসিক চিন্তায় তার তীক্ষ্ণতা ছিল। তাহলে দেখো, তাহলে এখানে প্রথমে বক্তা একজন নারীর কথা উল্লেখ করছে যে কি, যে দিনের বেলায় কি সরলভাবে তর্ক যুক্তি দিয়ে সময় কাটাতো, আর রাতগুলো কি সরি দিনগুলো হেলায় খেলায় সরল সদিচ্ছায় সময় কাটাতো, কিন্তু রাতের বেলায় সময়টা কাটতো কিভাবে, তর্ক বিতর্কে। এমনকি তার কণ্ঠটা হতো কি রুক্ষ, যেটা তিক্ত বলতে পারি। অথচ যখন তিনি সুন্দর তরুণী বা সুন্দরী ছিলেন এবং শিকারের জন্য যখন ঘোড়ায় চড়ে যেতেন, তার কণ্ঠ তখন কি ছিল, খুবই মধুর। এরপর কবি এক ব্যক্তির কথা বলেন যিনি এক স্কুল শিক্ষক ছিলেন এবং কাব্য চর্চা বা কল্পনার জগতের প্রতিনিধিত্বকারী আরোহী ছিলেন। মানে তিনি একজন কবি সাহিত্যিক ছিলেন। নাম কি? প্যাট্রিক পিয়ার্স। আরেকজন ছিলেন তার সহকারী, তার নাম টমাস ম্যাকডোনাক। থমাস ম্যাকডোনাক। হ্যাঁ, তার সহকারী বা বন্ধু ছিল যিনি ধীরে ধীরে শক্তি এবং প্রভাব অর্জন করেছিলেন। কবি বলেন তিনি হয়তো ভবিষ্যতে খ্যাতি পেতেন কারণ তার স্বভাব ছিল চিন্তাধারা সাহসী কোমল। তার মানে এখানে আমরা কয়জনের নাম পাইলাম? 3 জনের। 3 জন। একটা কনস্ট্যান্ট, এই যে দেখো এখানে কিন্তু আমি কিন্তু বাংলা ইংরেজিটা দিয়ে দিছি। প্রথম জন হইতেছে কি, একজন নারী তো বাদ দিলাম, কনস্ট্যান্ট কি নাম কি? মার্কি উইক। কনস্ট্যান্ট মার্কিউইক। হ্যাঁ, এখানে মার্কিভিজ দেওয়া আছে। আচ্ছা যাই হোক, মার্কিউইক যিনি এক সময় সমাজকর্মে যুক্ত ছিলেন, পরে বিদ্রোহে অংশ নেয়। পরে আমরা বলি কি প্যাট্রিক পিয়ার্স। প্যাট্রিক পিয়ার্স যিনি ছিলেন শিক্ষক এবং কবি। তারপরে আসে কি থমাস ম্যাকডোনাক যিনি কি ছিলেন পিয়ার্সের বন্ধু এবং সহকারী ছিলেন। পরবর্তীতে সেও বিদ্রোহে অংশ নেয়। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা। দিস আদার ম্যান আই হ্যাড ড্রিমড আমি আরো একজনকে স্বপ্নের মাঝে দেখি। নাম কি? জন ম্যাকব্রাইড। ছাড়াও, হারিয়ে ফেললাম। দিস আদার ম্যান আই হ্যাড ড্রিমড আমি আরো একজনকে স্বপ্নের মাঝে দেখি, যার নাম হচ্ছে মেজর জন ম্যাকব্রাইড। এ ড্রাঙ্কেন ভ্যান গ্লোরিয়াস লাউড সে সর্বদাই মাতলামি করত, তবুও তার হৃদয়ের ভিতরে কি ছিল, মিথ্যা অহংকার ছিল। হি হ্যাড ডান মোস্ট বিটার রং সবই বলা চলে অন্যায় করে চলতো, অনেকের সাথে সে কি করত, অন্যায় করে চলতো। টু সাম হু আর নিয়ার মাই হার্ট এদের কেউ কেউ আমার ঘনিষ্ঠ ছিল। ইয়েট আই নাম্বার হিম ইন দ্য সং এরপরে আমি কি করি, আমি আমার গানে তাকে যুক্ত করলাম। তাকে যুক্ত বলতে কি, ওই মেজর জন ম্যাকব্রাইডকে, মানে তাকে গানে বলতে কি, এই যে কবিতার মধ্যে হি ঠো হ্যাজ রিজাইন হিজ পার্ট সেও আজ এরকম একই রকম হয়ে গেছে। ইন দ্য ক্যাজুয়াল কমেডি সব ভাড়ামির কৌতুকের খেলায় হি ঠো হ্যাজ বিন চেঞ্জ ইন হিজ টার্ন সেও আজকে কি পাল্টে গেছে। ট্রান্সফর্ম আটারলি একদম পুরোটাই বদলে গেছে। এ টেরিবল বিউটি ইজ বর্ন জন্মে নিয়েছে কি এক ভয়ঙ্কর সৌন্দর্য। কবি এখন একজন মানুষের কথা স্মরণ করেন যাকে তিনি আগে কি করতেন, মদ পানকারী বা অহংকারী মনে করতেন। নাম কি? জন ম্যাকব্রাইড। জন ম্যাকব্রাইড। আচ্ছা, তো সেই মানুষটি কবির কাছে কি কিছু মানুষের জন্য, মানে এই মানুষটা এই জন ম্যাকব্রাইড কিন্তু অনেক মানুষকে কষ্ট দিত। তো কবি বলতেছে সে তো আগে মদ্য বা অহংকারী ছিল, সেই মানুষটি কবির কাছে কি কিছু মানুষের প্রতি অনেক কষ্ট দিয়েছিল, তবুও কবি তাকে এই কবিতা রচনার ক্ষেত্রে অন্তর্ভুক্ত করেছে, কারণ সেই মানুষটি তার দৈনন্দিন জীবন নাটক থেকে বা এই মদ্য বা অহংকারী থেকে সে সরে এসে কি করছে, নিজের জীবনটাকে
আত্মত্যাগে উৎসর্গ করছে। সেই মানুষটাও আজকে বদলে গেছে, পুরোপুরি নিজেকে রূপান্তরিত করেছে। আর এর ফলে কি হয়েছে? এক ভয়ঙ্কর সৌন্দর্যের জন্ম হয়েছে। তার মানে কি? আত্মত্যাগ বা পরিবর্তনের মধ্য দিয়েই এই নতুন যুগের সূচনা হয়েছে। ক্লিয়ার? এটা কোন ক্ষেত্রে বলতো? এগুলো কোন ক্ষেত্রে এই সূচনাটা কোন ক্ষেত্রে হয়েছে? বললা না তো। বুঝি নাই ভাইয়া। এই যে পরিবর্তন, এই যে ভয়ঙ্কর সৌন্দর্য, টেরিবল বিউটির জন্ম হয়েছে কোন ক্ষেত্রে, কোন কিসের জন্য? বিদ্রোহের হ্যাঁ বলো। বিদ্রোহের জন্য, গণঅভ্যুত্থানে, ওই যে যারা বিদ্রোহ ঘোষণা করছে। তারপর দেখো, হার্টস উইথ ওয়ান পারপাস অ্যালোন, সবার হৃদয়ে একটা উদ্দেশ্য বিরাজ করে। থ্রো সামার অ্যান্ড উইন্টার সিন, গ্রীষ্ম কিংবা শীতের মৌসুমে। ইনচ্যান্টেড টু এ স্টোন, একটি পাথরকে কেন্দ্র করে মোহিত করে তাদেরকে। তার মানে ইনচ্যান্টেড টু এ স্টোন, একটা পাথর বা একটা উদ্দেশ্যকে, মানে একটা বিমোহিত পাথর। এখানে আমরা পাথরকে কেন্দ্র করে বা পাথরকে কেন বোঝানো হয়েছে? কারণ এখানে হাজার হাজার লোক কি করছে? আত্মত্যাগ করছে না এখানে? বলো। হয়তোবা। হয়তোবা কেন? একটা বিদ্রোহ ঘোষণা করলে তো অনেক অসংখ্য মারা যায়, গণে শেষ করা যায়? আর এখানে যে বিদ্রোহ হয়েছে এটা আমরা দেখি নাই, কিন্তু আমরা বুঝতে পারছি তো, বুঝতে পারতেছি তো। এই জন্য হ্যাঁ, এই বিদ্রোহীদের সাথে যারা মারা গেছে তাদের সাথে তুলনা করা হয়েছে। টু ট্রাভেল দ্য লিভিং স্ট্রিম, জীবনের স্বাভাবিক স্রোতকে বাধাগ্রস্ত করে। দ্য হর্স দ্যাট কামস ফ্রম দ্য রোড, ওই ঘোড়াটি যে পথ থেকে এসেছে। দ্য রাইডার দ্য বার্ডস দ্য স্র্যাং, পিঠে তার চৌকুশ শোয়ার। শোয়ার মানে কি? ঘোড়া চালায় যে। ঘোড়া যে, হ্যাঁ, হ্যাঁ। দ্য দ্য বার্ডস দ্যাট রেঞ্জ, উড়ে চলা পাখির মাঝে। ফ্রম ক্লাউড টু টাম্বলিং ক্লাউড, মেঘ থেকে গর্জনশীল মেঘে। মিনিট বাই মিনিট দ্য চেঞ্জ, প্রতিটা দলে দলে সব দৃশ্যে পরিবর্তনের হাওয়া লেগেছে। তার মানে স্তবকে কবি বলেন পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল। নদীর প্রবাহ, ঘোড়ার দল, ভাসমান মেঘ, দিন এবং ছায়া সব চলতে থাকে, এবং কি পরবর্তীতে এক সময় সব বদলে যায়। মানুষ ব্যস্ত থাকে, কাজ করে, কথা বলে, এই সব চলমান জীবনের মধ্যে দিয়ে। কিন্তু যারা 1916 সালের এই ইয়েস্টার রাইজিং বা সানডেতে যে নিজের জীবন উৎসর্গ করছে, তারা আর পরিবর্তন হয় না। তারা স্থির, অমর, চিরন্তন হয়ে যায়। তারা যেন চলমান জীবনের মধ্যে শক্ত এক পাথরের মতো, না হেলে না ভাঙ্গে। কথা বুঝছো লাইনটা দাদা? দেখো, এই যে তারা যে জীবন দিছে, তারা জীবন দেওয়ার পর ধরলাম আয়ারল্যান্ড আজকে স্বাধীনতা, কিন্তু আগে যে যেমন ছিল সেটা কি এখন থাকবে? সবকিছু পরিবর্তন হবে না প্রকৃতির ছোঁয়ায়? হ্যাঁ, কিন্তু যারা জীবন দিছে, জীবন উৎসর্গ করছে, তাদের কি আর পরিবর্তন হওয়ার সুযোগ আছে? জি না। এই জন্য বলা হয়েছে কি, যে তারা কোনো একটা শক্ত পাথরের মতো, না হেলে না ভাঙ্গে। এই পাথরটা হইতেছে কি? আত্মত্যাগের প্রতীক। এর মানে হইল তাদের সাহস, আত্মনিবেদন সাধারণ জীবনের অংশ নয়, তারা ইতিহাসের স্থায়ী অর্জন করেছে। এ শেড অফ ক্লাউড অন দ্য স্ট্রিম, জলাশয়ের মাঝে মেঘের ছায়াও। চেঞ্জ মিনিট বাই মিনিট, কি করে? প্রতিটা মুহূর্তে বদলে যায়। এ হর্স হোপ স্লাইডস অন দ্য ব্রেম, তবে তীরের দাঁড়ানো সেই ঘোড়াটি, অ্যান্ড এ হর্স ফ্ল্যাশেস উইথ ইন ইট, পা পিছলে হঠাৎ জ্বলে পড়ে যায়। দ্য লং লেগস টু মোর হ্যান্ডস ডেভ, দীর্ঘ পাখাওয়ালা পানকড়ি ডুব দেয় জলে। অ্যান্ড হ্যান্ডস টু মোর কোক্স কল, তীক্ষ্ণ চিৎকার করে ডাকে নিজেদের সাথীদের। মিনিট বাই মিনিট দে লিভ, এইসব দৃশ্য কি হয়? প্রতিটা মুহূর্তে বদলে যায়। দ্য স্টোনস ইন দ্য মিডেস্ট অফ অল, কেবল একটা পাথর সবার মাঝে। কিছু বুঝছো এখানে? এখানে কিন্তু প্রকৃতির কিছু দৃশ্য দেখানো হয়েছে, যেগুলো পরি মানে যেগুলো রূপ বদলে যাচ্ছে মিনিটে মিনিটে, মানে সময়ের মানে মুহূর্তের মধ্যে সবগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখো, এই অংশ কবি প্রকৃতির চলমান পরিবর্তনটাকে বর্ণনা করেছেন। ছোট ছোট ঘটনা, যেমন একটা মেঘ বয়ে যাচ্ছে, একটা ঘোড়ার পা জলে পড়ে যাচ্ছে, তারপরে প্রকৃতির যে একটা বড় ধরনের প্রভাব বা রূপ বদলে যাচ্ছে, এটাই তো এখানে বলছে নাকি?
বন্য পাখিদের মিলন ঘটনা যেমন জীবনের স্বাভাবিক প্রক্রিয়া, তেমনি প্রতিটি জীব তার নিজস্ব বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত কি করতে হয়, প্রকৃতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। কিন্তু পাথরগুলো দেখো, যে জায়গায় রাখা হয় সেই জায়গায় কি থেকে যায়, পরিবর্তন হয় না। তাহলে এই যে দেখো, এখন মেঘ আকাশে প্রচন্ড মেঘ, একটু পরে দেখো মেঘ নাই। তাহলে প্রকৃতির রূপ এই আছে, এই পূর্ব বদলে যাচ্ছে। তো একটা ঘোড়া তীরে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একটা পা পানিতে পড়ে গেল, পরিবর্তন হইল। পাখিদের মিলন হইতেছে। তো প্রত্যেকটা জীবের কি নিজস্ব বেঁচে থাকার জন্য এই প্রকৃতির সঙ্গে তাদের কি করতে হয়, যুদ্ধ করে মানিয়ে নিতে হয়। কিন্তু পাথরগুলো যে অবস্থায় থাকে সেই অবস্থায় থেকে যায়, পরিবর্তন হয় না। এই পাথর স্থির থাকা অবস্থায় অন্য সবগুলো কি হয়ে যায়, পরিবর্তন, মানে ওই পাথরটাই শুধু স্থির থাকে, প্রকৃতির যা আছে সবগুলো পরিবর্তন হয়। এই পাথরটা মানুষের হৃদয় বা সংকল্পকে প্রতীকীভাবে বোঝানো হয়েছে, যে হৃদয় একাগ্রতা বা দৃঢ় সংকল্প নিয়ে পরিবর্তনের ঝড়ের মাঝে সবসময় পাথরটা অটল থাকে। এই দৃশ্যের মাধ্যমে কবি জীবনের দুইটা দিক দেখাতে চান। একদিকে প্রকৃতির অবিরত পরিবর্তনশীল বা গতিশীলতা, অন্যদিকে মানুষের স্থির সংকল্প বা আত্মত্যাগের দৃঢ়তা। এই দুইটা লাইন কবিতার মূল থিমের সঙ্গে সম্পৃক্ত, যেখানে 1916 সালে ইয়েস্টার বিদ্রোহের মতো ঐতিহাসিক পরিবর্তন বা আত্মত্যাগের কথা বলা হয়েছে। টু লং এ স্যাক্রিফাইস, দীর্ঘকালের উৎসর্গ, ক্যান মেক এ স্টোন অফ দ্য হার্ট, একটি পাথরের মাঝে সৃষ্টি করতে পারে কোমল হৃদয়। ও হোয়েন মে ইট সাফিস, কিন্তু এর জন্য কতকাল করতে হবে উৎসর্গ। এখানে দেখো একটা লাইন, প্রথম লাইনটা দেখো, টু লং এ স্যাক্রিফাইস ক্যান মেক এ স্টোন অফ দ্য হার্ট, দীর্ঘকালের উৎসর্গ একটা পাথরের মাঝে সৃষ্টি করতে পারে কোমল হৃদয়। তার মানে কি, দীর্ঘদিন দীর্ঘদিন হাজারো হাজারো বিদ্রোহ, তাদের জীবন উৎসর্গ করে, এই উৎসর্গের মাধ্যমে কি হয়, একটা দেশ স্বাধীন হয়। তো বলতেছে যে দীর্ঘকালে হাজারো হাজারো এই যে মানুষের উৎসর্গের ফলে একটা কি হয়, কোমল হৃদয়ের বা নরম পাথরের সৃষ্টি হয়, তার মানে দেশটা স্বাধীন হয়। কথা বুঝছো লাইনটা দ্বারা? জি ভাইয়া। ও হোয়েন মেড সাফিস, কিন্তু এর জন্য কত কালার উৎসর্গ করতে হবে, দ্যাট ইজ হেভেন্স পার্ট আওয়ার পার্ট, এটা কেবল ঈশ্বরই জানে। আমাদের উচিত কি, কাজ করে চলা। টু মারমার নেম আপর নেম, একটার পর একটা নাম ধরে বিলাপ করে করে। মারমার মানে কি, বিড়বিড় করা, মারমার মানে কি, বিড়বিড় করা বা বিলাপ করা। অ্যাজ এ মাদার নেম হার চাইল্ড, মা যেমন তার সন্তানকে তখনও ডেকে যায়, হোয়েন স্লিপ অ্যাট লাস্ট হ্যাজ কাম, যখন তার গভীর ঘুমে শায়িত বা ঘুমিয়ে আছে। অন লিমস দ্যাট হ্যাড রান উইল্ড, নিজ বাহুতে শুয়ে সে গভীর নিদ্রায় থাকে। হোয়াট ইজ ইট বাট নাইটফল, এটা আধার করা রাত ছাড়া আর কি বা হতে পারে। নো নো নট নাইট বাট ডেথ, না না এটা রাত হতে পারে না, একটা ভয়াল মৃত্যু। ওয়াজ ইট নিডলেস ডেথ আফটার অল, তবে কি এই মৃত্যু বৃথা যাবে। ফর ইংল্যান্ড মেক এ ফেথ, পুরো ইংল্যান্ড আজ এই ভাবনায় বিভোর। ফর অল দ্যাট ইজ ডান অ্যান্ড সেড, যা কিছু করা হয় বা বলা হয়ে থাকে। তার মানে বক্তা ইঙ্গিত দিতেছে, যারা অপরিবর্তনশীল কোনো লক্ষ্যের পিছনে নিজেদের জীবনের খুব বেশি একটা অংশ উৎসর্গ করে দেয়, তারা সাধারণ মানবীয় অনুভূতি হারিয়ে ফেলতে পারে। তিনি প্রথমে ভাবেন এত ত্যাগ কখন পূর্ণ হবে বা শেষ হবে, কতটা ত্যাগ করলে তাদের সেই লক্ষ্যটা অর্জিত হবে। কিন্তু পরে তিনি সিদ্ধান্ত নেন যে এই প্রশ্নের উত্তর দেওয়া ঈশ্বরের কাজ। এখানে আমরা ঈশ্বরের কাজ দিব, স্বর্গের বলতে কিছু নাই, ঈশ্বরের কাজ, মানুষের নয়। তার এবং সমাজের বাকিদের কাজ কি বলো, তার বলতে কি, কবি এবং সমাজের মানুষের কাজ কি, কেবল শহীদদেরকে স্মরণ করা, গভীরভাবে শ্রদ্ধা করা, ভালোবাসার সঙ্গে। যেমন একটা শিশু যখন দৌড়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, তখন তার মা যেভাবে গভীর ভালোবাসা বা গুরুত্ব সহকারে তার দিকে তাকিয়ে থাকে, ঠিক তেভাবে বক্তা ভাবে মৃত্যু হয়তো কেবল একটা অস্থায়ী অবস্থা। মানে এই অস্থায়ী অবস্থা বলতে কি, যে রাত ভর ঘুমানো যায়, সকালে জাগ্রত হওয়া যায়। কিন্তু তিনি এই ধারণাটা পরিত্যাগ করে যে মৃত্যু মানে যে ঘুমানো, সকালবেলা জাগ্রত হওয়া, এটার মতো মৃত্যু তা নয়। এই ধারণাটা পরিত্যাগ করে নিজেকে এবং পাঠককে স্মরণ করানোর জন্য যে বিদ্রোহীরা সত্যি মারা গেছে এবং আর ফিরে আসতে পারবে না।
তাহলে এখানে মৃত্যু দ্বারা আমরা যেটা বুঝি কি, যে ঘুমের মতো, রাতে ঘুমানো যায়, সকালে জাগ্রত হওয়া যায়, তাই না? কিন্তু এখানে কবি ওই মৃত্যু দ্বারা বোঝাইতেছে যে বিদ্রোহীরা মারা গেছে, ঠিকই, সত্যি মারা গেছে, তারা ফিরে আসতে পারবে না। এরপর কবি ভাবেন এই মৃত্যুগুলো হয়তো অপ্রয়োজনীয় ছিল। ব্রিটেন হয়তো তার প্রতিশ্রুতি অনুযায়ী আয়ারল্যান্ডকে শাসনের অধিকার দিত, যদিও জাতীয়তাবাদীরা ব্রিটিশদের প্রতি অবিশ্বাস ছিল। অর্থাৎ এই ব্রিটিশ সরকার যদি আয়ারল্যান্ডকে তাদের নিজস্ব অধিকারটা দিয়ে দিত, তাইলে কি এত মৃত্যু বা এত আত্মত্যাগ হইতো? হয়তো না। তাহলে এগুলো কি ছিল? অপ্রয়োজনীয় ছিল। দিয়ে দিলেই হয়ে যেত। উই নো দেয়ার ড্রিম এনাফ। আমরা জানি তাদের স্বপ্নের কথা, যথেষ্ট পরিমাণে জানি। টু নো দে ড্রিমড অ্যান্ড আর ডেড। তারা দেখিয়েছিল কিসের স্বপ্ন, যারা আজ মৃত। অ্যান্ড হোয়াট ইফ অ্যাক্সেস অফ লাভ, এবং কি আসে যায় ভালোবাসায়। বি উইল্ডার দ্যাম টিল দে ডাইড, যে ভালোবাসা করে বিমোহিত করে তাদের, যতক্ষণ না তারা মারা যায়। আই রাইট ইট আউট ইন এ ভার্স, আমি কবিতায় গেঁথে যাই তাদের সেই স্মৃতি। ম্যাকডোনাল্ড অ্যান্ড ম্যাকব্রাইট, প্রথমে দুইজনের কথা বললো, কাকার নাম? ম্যাকডোনাল্ড এবং ম্যাকডোনাল্ড and ম্যাকব্রাইটের ব্রাইট। কথা। অ্যান্ড কনলি অ্যান্ড পিয়ার্স, তারপরে কনলি এবং পিয়ার্সের কথাও। নাও অ্যান্ড ইট টাইম টু বি, এখন বা অন্য কোনো উপযুক্ত সময়ে। হোয়ার এভার গ্রিন ইজ অন, যেখানে জন্ম নেয় সবুজ কোনো কিছু। আর চেঞ্জ আটারলি, এ টেরিবল বিউটি ইজ বর্ন, দেখি সব বদলে গেছে, পরিপূর্ণভাবে বদলে গেছে, এক ভয়ঙ্কর সৌন্দর্যের জন্ম হয়েছে আজ। তার মানে কবি আবারও সিদ্ধান্ত নিছে যে এই প্রশ্নের উত্তর দেওয়া কি, যে কেন উৎসর্গ করতেছে, কেন জীবন যাচ্ছে, এই প্রশ্নের উত্তর দেওয়া তার সাধারণ জনগণের কাজ নয়। বিদ্রোহীরা তাদের লক্ষ্যের জন্য মারা গিয়েছে, এইটুকু আমাদের কি, এইটুকুই জানা যথেষ্ট। যে বিদ্রোহীরা যে মারা যাচ্ছে, তাদের লক্ষ্যটা কি, স্বাধীনতা ফিরিয়ে আনা, এটা তো আমরা জানি, এতটুকুই জানা যথেষ্ট। আর সেটাই হইতেছে কি তাদের জন্য সম্মান এবং মর্যাদা অর্জনের জন্য যথেষ্ট। তবুও বক্তা নিজেকে ঠিক রাখতে পারে না, ভাবতে থাকে যে তাদের চরম উৎসর্গ তাদের বিচার ক্ষমতাকে হয়তোবা ম্লান করে দিয়েছিল। তার মানে কি, এই বিদ্রোহরা যে জীবন উৎসর্গ করছে, এটা দেখে অবশ্যই ব্রিটিশরা ভয় পাইছে, এটাই। কিন্তু আবারও সেই ধারণা থেকে মুখ ফিরিয়ে নিয়ে তিনি মৃত সেই বিদ্রোহীদের স্মরণ করেন। তিনি ইয়েস্টার বিদ্রোহীদের কয়েকজন প্রধান নেতার নাম উল্লেখ করেন: ম্যাকডোনাল্ড, ম্যাকব্রাইট, কনলি এবং কি, তারপরে পিয়ার্স। পিয়ার্স। তিনি নিশ্চিত করেন যে আয়ারল্যান্ডের ভবিষ্যৎ অস্তিত্বেই, যখনই আইরিশরা তাদের দেশকে উদযাপন করবে, এই বিদ্রোহীদের কি করবে, সম্মান জানানো হবে, কারণ তারা সাধারণ মানুষের পরিচয় থেকে সম্পূর্ণভাবে কি হয়ে গেছে, রূপান্তরিত। মানে কি, বলো? পরিবর্তন মানে সাধারণ মানুষ থেকে তারা বিদ্রোহে অংশগ্রহণ করে যে পরিবর্তিত হয়ে গেছে, একবারে পাল্টে গেছে। আর এই ঘটনা একদিকে যেমন ধ্বংসাত্মক ছিল, পরবর্তীতে পরিবর্তনের মাধ্যমে কি হয়েছে, একটা সূচনা বা একটা দেশ পরিপূর্ণভাবে স্বাধীন হয়েছে, বা তারা স্বাধীনতা পাইছে।